হাদির হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের উদ্বেগ, যে আহ্বান জানালেন ভলকার তুর্ক। হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত। হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত। ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান। মর্মান্তিক ও নজিরবিহীন এক হামলা। হাদির হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের উদ্বেগ, যে আহ্বান জানালেন ভলকার তুর্ক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। তিনি এই ঘটনায় দ্রুত নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। শুক্রবার ১৯ ডিসেম্বর কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পক্ষপাতহীন, গভীর ও স্বচ্ছ তদন্ত পরিচালনার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। ভলকার তুর্ক আরও বলেন, সহিংসতার এমন ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা মানবাধিকারের জন্য অপরিহার্য। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। এই প্রেক্ষাপটে ভলকার তুর্ক সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৯ শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহ হিমাগারে নেওয়া হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শরীফ ওসমান হাদির জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এবং তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। এ উপলক্ষে শনিবার মিছিল সহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত। বাংলাদেশি মানবাধিকার আইনজীবী তাকবীর হুদা বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর পরপরই দেশে ছড়িয়ে পড়া সহিংসতা বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় এক ভয়াবহ মোড়ের ইঙ্গিত দিচ্ছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকবীর হুদা বলেন, বাংলাদেশে আগ্নেয়াস্ত্র দিয়ে সহিংসতা খুবই বিরল। সে কারণে হাদিকে গুলি করে হত্যা করা দেশের রাজনীতিতে একটি নজিরবিহীন ও ভীতিকর টার্নিং পয়েন্ট। তিনি আরও বলেন, হাদির মৃত্যুর পরের ঘটনাগুলো আরও উদ্বেগজনক। এক রাতের মধ্যেই দেশের কয়েকটি শীর্ষস্থানীয় ও পুরনো সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তাকবীর হুদার মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই উস্কানিমূলক বক্তব্য ছড়ালেও আইনশৃঙ্খলা বাহিনী এসব হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছে। এতে স্পষ্ট হচ্ছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকার এখনও নিরাপত্তা বাহিনীর ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। তিনি বলেন, বক্তব্য ও ঘোষণার অভাব নেই, কিন্তু মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি নেই। ১ বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও এ ব্যর্থতার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে পারে না। তাকবীর হুদা আরও উল্লেখ করেন, সাম্প্রতিক ঘটনাগুলো শুধু এক রাতের সহিংসতায় সীমাবদ্ধ নয়, বরং পুরো বছর জুড়েই দেশের বিভিন্ন স্থানে গণহিংসার ঘটনা ঘটেছে, যা বাংলাদেশের নিরাপত্তা ও শাসন ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। কাজী নজরুলের পাশে শায়িত হবেন হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৪৯ শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে মরদেহ হিমাগারে নেওয়া হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, মরদেহ হিমাগারে রেখে সংগঠনের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। এ কারণে শুক্রবারের পরিবর্তে শনিবার মিছিল সহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
এদিকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে আজ ও আগামীকাল ছাত্র জনতা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সংগঠনটি আরও জানায় মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। একই সঙ্গে সবাইকে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়েছে। ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরবেন। সম্প্রতি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন তিনি। শুক্রবার ১৯শে ডিসেম্বর সেই ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন তারেক রহমান। শুক্রবার বিকেল ৫:৩০টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ বাবা, আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন। এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন। তিনি জানান, গত ২৩শে নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং শুক্রবার তাকে একটি ছোট চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয়েছে যা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আইসিইউ সুবিধা সংবলিত কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ডা. জাহিদ হোসেন আরও বলেন, তারেক রহমান সহ পরিবারের সদস্যদের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। তিনি জানান, আগের অবস্থার তুলনায় বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে এবং তার সার্বিক সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন। মর্মান্তিক ও নজিরবিহীন এক হামলা। গতরাতের ঘটনা বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে নজিরবিহীন ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এর কনসাল্টিং এডিটর কামাল আহমেদ। তিনি জানান, যাত্রা শুরুর পর এই প্রথম প্রায় ৩৫ বছরের ইতিহাসে আজ শুক্রবার ১৯শে ডিসেম্বর ২০২৫ দ্য ডেইলি স্টার তাদের ছাপা সংস্করণ প্রকাশ করতে পারেনি। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পত্রিকাটি কিছু সময়ের জন্য প্রকাশ বন্ধ থাকতে পারে বলেও তিনি জানান। ডেইলি স্টার এবং বাংলা দৈনিক প্রথম আলো বাংলাদেশের দুটি শীর্ষ সংবাদ মাধ্যম একই সঙ্গে হামলার শিকার হয়েছে। বড় জাতীয় ঘটনাবলিতে এই দুটি পত্রিকাই দীর্ঘদিন ধরে দেশের প্রধান সংবাদ উৎস হিসেবে বিবেচিত। কামাল আহমেদ বলেন, হামলার সময় প্রায় ২৮ জন সাংবাদিক ও কর্মী ভবনের ছাদে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। ধোঁয়া ও শ্বাসকষ্টের মধ্যে তারা চরম আতঙ্কের সময় পার করেন। অতিরিক্ত সেনা সদস্য মোতায়েনের পর তাদের উদ্ধার করা সম্ভব হয়। হামলা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় প্রশ্ন উঠে আসে, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার তখন কোথায় ছিল? বিশ্লেষকরা বলছেন, ডেইলি স্টার ও প্রথম আলোকে অনেকেই ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল গণমাধ্যম হিসেবে দেখেন। বিভিন্ন সময় তারা ক্ষমতাসীন সরকার নীতি ও নিরাপত্তা বাহিনীর সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠী এই পত্রিকা দুটিকে আওয়ামী লীগ ও ভারতপন্থী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। বিশেষ করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর এই মনোভাব আরও প্রকাশ্যে এসেছে। এছাড়া কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী ও কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে এই দুটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সমালোচনা ও উস্কানি ছড়িয়ে আসছিল। ডেইলি স্টার ও প্রথম আলো দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, গুম, বিতর্কিত গ্রেপ্তার এবং অন্তর্বর্তী সরকারের কিছু নীতি নিয়েও প্রশ্ন তুলেছে। পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিকৃতির চেষ্টার বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞদের মতেই হামলা শুধু দুটি সংবাদ মাধ্যমের ওপর নয়, বরং বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর একটি সরাসরি আঘাত।